All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity. এবার ভোটার তালিকা থেকে বাদ গেল কর্পোরেশনের ডেপুটি মেয়রের নাম নেই তার স্ত্রীরও। চন্দ্রনগরে এমন অদ্ভুত ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক, যে ঘটনায় বিজেপিকে তুলোধনা তৃণমূলের ওই নেতার অভিযোগ, মানুষকে ভয় দেখানোর জন্যই বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজ করিয়েছে। যদিও এই দাবি নস্যাৎ করে দিয়েছে বিজেপি। তাদের দাবি, ভুয়ো ভোটার ধরা পড়ার ভয় পাচ্ছে তৃণমূল। 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা থেকেই চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র অমিত আগরওয়াল এবং তার স্ত্রী ববিতা আগরওয়ালের নাম বাদ পড়ার অভিযোগ উঠছে, কিন্তু অমিত আগরওয়ালের মা এবং ভাইয়ের নাম রয়েছে তালিকায়। ডেপুটি মেয়র বলেন, 2002 সালের আগে পরে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনেই ভোট দিয়েছি। আমি নিজে 3 বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। তার আগে খালিশানি এলাকা পঞ্চায়েত ছিল, সেখানে পঞ্চায়েত ভোটেও আমি ইলেকশন এজেন্ট ছিলাম। তিনি প্রশ্ন তুলছেন, তার জন্মের শংসাপত্র এবং অন্যান্য সব তথ্য তিনি দেখাতে পারলেও সাধারণ মানুষ যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে, তাদের ক্ষেত্র হলে কি করবে? ডেপুটি মেয়র আরো বলেন, আমি একজন রাজনৈতিক দলের কর্মী, কর্পোরেশনের ডেপুটি মেয়র, এলাকায় যথেষ্ট পরিচিতি আছে। আমারে যদি নাম না থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে? চন্দননগর বিধানসভার বিজেপির কনভেনার গোপাল চৌবে পাল্টা উত্তর দেন, এই রাজ্যে শাসক দল তৃণমূল ভয় পেয়েছে, কারণ যে ভুতুরে ভোটার রয়েছে, এসআইআর হলে তাদের নাম বাদ যাবে। যাদের ভোটে এতদিন তৃণমূল জিতেছে সেই ভোটার তারা পাবেন না। মুন্না আগরওয়ালের নাম যদি না থাকে তার দায় বিজেপির নয়। 2002 সালে এই রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। এবার দেখে নেব আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ খবর। ফের বাংলায় সরকার বদলের ডাক দিলেন বঙ্গ বিজেপির অন্যতম মুখ তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার দুর্গাপুরে নেতাজি ভবন অডিটোরিয়ামে বিজেপির তরফে এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে মিঠুন বলেন, আমাদের দলের কোনো ট্যাগলাইন নেই। আমরা নিজেদেরকে হিন্দু বলি ঠিকই, আমরা সনাতনী। হিন্দুত্ব সনাতনী হলো আমাদের উৎস। রাজ্য সরকারকে আক্রমণ করে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাকে বদলাতে হবে, বাংলার সরকার বদল করতে হবে, তবেই গণতন্ত্র আসবে। একমাত্র সরকার বদলালেই বোঝা যাবে গণতন্ত্র কাকে বলে। অভয়ের বাবা মায়ের টাকা নবান্ন অভিযানের পর বিজেপির একাধিক নেতা এবং কর্মীর নামে এফআইআর করা হয়েছে বলে অভিযোগ। সে প্রসঙ্গে মিঠুন বলেন, এটাই হচ্ছে বাংলার পুলিশ। সবাই দেখতে পাচ্ছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তার মন্তব্য, আপনারা তো আরো ভালো করে জানেন। আরজি করের ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দুঃখের বিষয় এটাই যে কেউ অভয়কে নিয়ে কিছুই বলছে না। বাবা মায়ের কাছ থেকে একটা মেয়ে চলে গেল, এখন সবাই অন্য কিছু বলছে। পাশাপাশি এসআইআর ইস্যুতেও কথা বলতে শোনা যায় মিঠুনকে। মিঠুন বলেন, শুধু বাংলায় নয়, এটা অন্যান্য রাজ্যেও কার্যকর হচ্ছে। দলের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মিঠুন বলেন, 2024-এর তুলনায় বাংলার বিজেপি অনেক সংঘবদ্ধ জায়গায় আছে। কর্মীরা সবাই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত রয়েছে। এদিন কর্মী সভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ খরুই, অভিজিৎ দত্ত, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। নিয়ন্ত্রণ করা হবে পণ্যবাহী যান চলাচল। কোনো এক্সপ্রেসওয়ে এই পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। ভারী এবং পণ্যবাহী গাড়ি আপাতত চলবে না সেখান থেকে, এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে লালবাজারে এক যৌথ সাংবাদিক বৈঠকে বসেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ শর্মা এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। ওই সাংবাদিক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। এরপর আজ অর্থাৎ মঙ্গলবার এই নির্দেশিকা দেওয়া হয়। জানা গেছে, কলকাতা থেকে 12 নম্বর জাতীয় সড়ক মুখে পণ্যবাহী গাড়িগুলিকে টালা সেতু, বিটি রোড এবং নিবেদিতা সেতু হয়ে চলাচল করতে হবে। আগামী রবিবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। তবে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডারের গাড়ি, জ্বালানিবাহী গাড়ি, ওষুধ, সবজি, ফল, মাছ, দুধ এবং অক্সিজেনবাহী গাড়ির ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। উল্লেখ্য, এতদিন পর্যন্ত দুপুরের দিকে মাঝারি এবং হালকা পণ্যবাহী গাড়িকে কোনা এক্সপ্রেস হয়ে যেত। তাদের কলকাতায় যাওয়ার অনুমতি দেওয়া হতো, আপাতত তা বন্ধ রাখা হচ্ছে। এইমাত্র যা জানলেন তার থেকেও বড় খবর অপেক্ষা করছে, চলুন জেনে নিন। তেলেঙ্গানায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে সোনার দোকান লুট করার অভিযোগ। সেই ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বায়ুর স্কুলপাড়া এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে তেলেঙ্গানা পুলিশ। শুধু গ্রেপ্তার নয়, ধৃতের কাছ থেকে 87,500 টাকা এবং প্রায় 300 গ্রাম সোনা উদ্ধার করেছে পুলিশ। তাকে বালুরঘাট জেলা আদালতে তুললে 7 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ বিচারকের। ধৃতের নাম মালিক মোল্লা, বয়স 27। পুরো ঘটনা খতিয়ে দেখছে তেলেঙ্গানা থানার পুলিশ। জানা গিয়েছে, গত মাসের 20 তারিখে তেলেঙ্গানার সুপিয়ারেট এলাকায় একটি সোনার দোকান লুটের ঘটনা ঘটে। পরদিন স্থানীয় থানায় নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়।
সেই সোনার দোকানে চুরির ঘটনায় জড়িত 7 জনকে চিহ্নিত করে তেলেঙ্গানা পুলিশ, যার মধ্যে আগেই একজনকে ধরেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই তপনে এসে পৌঁছয় তেলেঙ্গানা পুলিশের 6 জনের বিশেষ টিম। তপন থানার পুলিশের সহায়তায় ভায়োর স্কুলপাড়া এলাকায় অভিযান চালায় তারা। সেখানে সোনার দোকানে লুঠের ঘটনায় মালিক মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। সোনার দোকানে লুঠের ঘটনায় পশ্চিমবঙ্গে আরো কয়েকজন যুক্ত রয়েছে, তবে তদন্তের স্বার্থে এখনই কোনো কিছুই বলতে চাননি তেলেঙ্গানা পুলিশ। সন্ধ্যায় সুপিরিয়রেটের উদ্দেশ্যে তেলেঙ্গানায় পুলিশ রওনা হয়। ইন্সপেক্টর শ্রিয়াপেটা বলেন, আমরা তেলেঙ্গানা থেকে এসেছি, একটা সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে, সেখানে এই লোকটা ইনভলভ, আজ ওকে গ্রেপ্তার করেছি। এর কাছ থেকে টাকা এবং সোনা উদ্ধার হয়েছে। চুল ভর্তি ট্রান্সপোর্টের গাড়িতে ডাকাতের ঘটনায় জড়িত এক সিভিক ভলান্টিয়ার সহ 3 জনকে গ্রেপ্তার করলো নাকাশিপাড়া থানার পুলিশ। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার 12 নম্বর জাতীয় সড়কের ভোলাডাঙ্গা এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জানা যায় গাড়িতে 1 কোটি টাকা মূল্যের মাথার চুল ছিল। সবটা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযুক্তদের মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। কিন্তু কেন এই ঘটনা তা জানতে ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত। বিশেষ করে 1 কোটি মূল্যের এই চুল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ডাকাতের ঘটনায় আর কে বা কারা জড়িত বা গাড়িটি কোথায় আছে তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শালিমার স্টেশন থেকে মাথার চুল ভর্তি গাড়ি নিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। আরও জানা যায়, নাকাশিপাড়া থানা এলাকার ভোলাডাঙ্গার কাছে ব্যবসায়ীদের ওই গাড়ি পৌঁছলে আরেকটি গাড়ি একেবারে আড়াআড়িভাবে সেটির পথ আটকে দাঁড়ায়। চুল ভর্তি গাড়ির চালক কিছু বুঝে ওঠার আগেই একদল যুবক তাতে উঠে পড়ে লাগে বলে অভিযোগ। শুধু তাই নয়, শান্তিপুরের কাছে একবারে মাঝ রাস্তাতেই চালককে নামিয়ে সমস্ত চুল এবং গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরে স্থানীয় নাকাশিপাড়া থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। 1 কোটি টাকা মূল্যের মাথার চুল নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান তদন্তকারী আধিকারিকরাও। গভীরে গিয়ে ঘটনার তদন্ত শুরু হয়। তদন্তে নেমে এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ওই সিভিকের নাম মোশাররফ হোসেন বলে জানা গিয়েছে, বাড়ি ধুবুলিয়ায়। অন্যদিকে ধৃত আরো 2 জনের নাম ছয়রুদ্দিন শেখ এবং হাসিবুল শেখ। পুলিশ সূত্রে খবর, ধৃত 3 জনকে ইতিমধ্যেই দফায় দফায় জেরা করা হচ্ছে। 80,000 বুথের মধ্যে কয়েকশো বুথের তালিকা খুঁজে না পাওয়ায় 2002 সালের ভোটার তালিকা আপলোড করা হবে না। ওই সকল বুথের তালিকা না থাকায় প্রকাশ করা যাচ্ছে না। অনেক জেলা থেকে এমন তথ্য আসছে বলে খবর, আর তাই নির্বাচন কমিশনকে সেই মর্মেই জানাতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সিইও। তবে কমিশনের অনুমতি মিললে 2003 সালের ড্রাফট তালিকা প্রকাশ করা হবে। জানা যাচ্ছে, যাদবপুর, হাওড়ার কিছু বুথের খোঁজ মেলেনি। রাজ্যের মধ্যে একমাত্র কুলপি বিধানসভার একটি বুথেরও ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি সিইও দপ্তর, অথচ সেখানে প্রায় 200-র বেশি বুথ রয়েছে। বীরভূমের রামপুরহাট বিধানসভার একটি বুথের তালিকায় নেই। তালিকা আপলোড হয়নি গাইঘাটা বিধানসভা আসনের প্রায় 100টি বুথের। এরকম বিভিন্ন বিধানসভার অনেক বুথের তালিকায় অমিল। কমিশনের সূত্র অনুযায়ী অনেক বুথের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, একথা ঠিক। আবার অনেক বুথের তালিকা পাওয়া গেলেও তালিকা অস্পষ্ট বা নষ্ট হওয়ার ফলে আপলোড করা যাচ্ছে না, তাই এমন সিদ্ধান্ত। এই মুহূর্তে সব থেকে বেশি চর্চা চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR নিয়ে। বিহারে ইতিমধ্যেই বাদ পড়েছে 65 লক্ষ নাম। বাংলাতেও চলছে SIR জল্পনা। এই আবহের মধ্যে রাজ্যের 24টি জেলার 2002 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ফেলেছে কমিশন। তবে কাজ আরও বাকি রয়েছে। তার মধ্যেই দেখা গেল কয়েকশো বুথের তালিকায় অমিল। তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ পাঠালেন কুণাল ঘোষ। তার বাবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। ক্ষমা চাইতে হবে তিলোত্তমার বাবাকে, নতুবা 4 দিন পর মামলা করবেন কুণাল, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ধৃত মহিলা চিকিৎসকের বাবার দাবি, তিনি এখনো কোনো নোটিশ পাননি। কিসের জন্য তিলোত্তমার বাবার বিরুদ্ধে নোটিশ কুণালের? তৃণমূল নেতার দাবি, তিলোত্তমার বাবা সংবাদ মাধ্যমে বলেছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে, কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে। কুণালের দাবি, কোর্টে এই কথার প্রমাণ করতে হবে তিলোত্তমার বাবাকে, নতুবা মামলা করবেন তিনি। কুণাল ঠিক কি লিখেছে? মঙ্গলবার কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিলোত্তমার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা রয়েছে তার, তবে তিনি যা ইচ্ছে তাই বলতে পারেন না। তৃণমূল নেতার দাবি, যে যা শেখাবে তাই তিলোত্তমার বাবা বলে যাবেন, তা হতে পারে না। তবে তিলোত্তমার বাবা দাবি করেছেন, এখনো পর্যন্ত তিনি এই সংক্রান্ত কোনো রকম চিঠি পাননি। চিঠি পেলে জবাব দেবেন। পাল্টায়ও বলে, আমরা তো ফাইনালি বলতে পারি না, তবে উনি গিয়েছিলেন, কি কারণে গিয়েছিলেন সিবিআই সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বলছে, কুণাল আমাদের অফিসে আসেইনি, এখানেই দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই জন্যই অভিযোগ করতে বাধ্য হয়েছি। নির্মল ঘোষকে যেদিন জিজ্ঞাসাবাদ করা হয় তার 2 দিন কি 3 দিন পর গিয়েছিলেন। কেন গিয়েছিলেন জানি না, তবে উনি আরো নোটিশ পাঠান, তখন ব্যাপার বুঝে যাব।
গত শনিবার তিলোত্তমার মা বাবা নবান্ন অভিযান ডাকে। সেই অভিযানে তিলোত্তমার মাকে মারধর করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। এছাড়াও একাধিক অভিযোগ উঠে আসে। পাল্টা আবার পুলিশকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযানের দুদিন পর এ নিয়ে বৈঠকে বসেন যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ, যুগ্ম কমিশনার অপরাধ রুমেশ কুমার, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। বৈঠক থেকে মিরাজ খালিদ বলেন, গত 9 তারিখে নবান্ন অভিযান হয়। নবান্ন চলো সমাজ মাধ্যমে প্রচার চলে। পুলিশকে কোনো কিছুই জানানো হয়নি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ফেসবুকে ডাক দেয় বলে জানতে পারি। এরপর ওদের ইমেইল করি। সেই সময় তারা বলে আমরা আয়োজক নই। তারপরে আদালতে যায়। মিরাজ খালিদ এও বলে, পুলিশের তরফে বলা হয় সাঁতরাগাছি বা রানী রাসমণিতে বিক্ষোভ দেখানো যেতে পারে। এটি প্রেস ব্রিফিং করেও বলা হয়। তিনি আরো বলেন, 9 তারিখ পুলিশ ছিল, ওখানে 500 মতো লোক ছিল। হঠাৎ করে রানী রাসমণি না গিয়ে ডোরিনা গ্রুয়ে সাউথের দিকে মিছিল যায়। সে সময় পুলিশ বাধা দেয়, বলা হয় যে রুট তো ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু পার্ক স্ট্রিট দিকে যেতেই থাকে। কেউ কথা শুনেনি। পুলিশকে মারধর করেছে। 5 জন পুলিশ আহত হয়েছে। ডিসির গার্ড গুরুতর আহত হয়েছে। 6টি কেস রেকর্ড হয়েছে। এরপর এদিনের মিছিলের একটি ভিডিও দেখানো হয় পুলিশের তরফে। সেই ভিডিও দেখানোর পর পরবর্তীতে পুলিশের তরফে জানানো হয় পরিস্থিতি খারাপের জন্য মৃদু লাঠিচার্জ করা হয়েছে। এরপর সাংবাদিকরা প্রশ্ন তোলেন তিলোত্তমার মায়ের অভিযোগ নিয়ে। এ প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ বলেন, আমরা চাইনি উনি আহত হন। পুলিশকে ফেলে মেরেছে খতিয়ে দেখছি, কিন্তু কোথাও এমন দেখা যাচ্ছে না যে পুলিশ মেরেছে। ওইখানে অনেক মিডিয়া ছিল, তাদের কাছে এমন কোনো ছবি বা ভিডিও থাকে পুলিশ মারছে, তাহলে তা শেয়ার করতে পারে। কেন এত নেতা খুন হচ্ছেন? আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সুপার, আইসি, ওসিদের নিজেদের এলাকা দায়িত্ব সহকারে দেখার নির্দেশ। কোনো পুলিশ অফিসারের নাম না করে এই নির্দেশ মুখ্যমন্ত্রীর। গত কয়েকদিন ধরে বেশ কিছু জেলায় খুন হয়েছেন বেশ কিছু শাসক দলের নেতা। সেই আবহে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত বাকিবহল মহলের। মমতার সাফ কথা, থানার ভূমিকা ভালো করে দেখতে হবে। আইবি কেন আগে থেকে খবর পাচ্ছেন না, প্রশ্ন মমতার। এরপরে রীতিমতো ক্ষোভের সুরে বলেন, দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, সেটা করলে হবে না। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এবং বিভিন্ন জেলার এসপি থেকে শুরু করে কমিশনারেটের সিপিরা। হিসাব বলছে 37 দিনে রাজ্যে তৃণমূলের 10 নেতাকর্মী খুন। ইংরেজবাজার, ভাঙড় থেকে সুতি, লাভপুর, মল্লারপুর থেকে কোচবিহার, বারবার গুলি থেকে বোমা। সম্প্রতি বারবার টার্গেট হয়েছেন শাসক নেতা। একাধিক জায়গায় শাসক নেতা খুনে গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল উঠেছে। গ্রেপ্তার হয়েছে শাসক দলের নেতাকর্মীরা। সোনামুখীদের শাসক নেতা খুনের নেপথ্যেও কি তৃণমূলের কোন্দল? চাপানোতর চলছে। কয়েকদিন আগেই পূর্ণগরে প্রকাশ্য রাস্তায় এলোপাথারি কোপ মেরে খুন করা হয় দাপুটে তৃণমূল নেতাকে। বাঁকুড়ায় আবার গত সোমবার রাত 9টা নাগাদ পরপর গুলি করে খুন করা হয় তৃণমূলের বুথ কনভেনারকে। অন্যদিকে কোচবিহারে ভরা বাজারে গুলি করে খুন করা হয়েছে ডায়াগুড়ির পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলেকে। তা নিয়ে চাপানোতর যখন পুরো দমে, তারই মধ্যে মমতার উদ্বেগ প্রকাশ পুলিশের উপর চাপ বাড়াবে বলে মত বাকিবহল মহলে। গত রবিবার বালুরঘাটের আত্রাইতে তলিয়ে যাওয়া দ্বাদশ শ্রেণীর ছাত্রের দেহ ভেসে উঠল বাংলাদেশের পত্নীতলা থানা এলাকায়। গতকাল রাতেই পত্নীতলা থানা এলাকার নজিপুর থেকে বালুরঘাটে ওই খবর এসে পৌঁছয়। এদিন দুপুরে বিএসএফ এবং বিজেপির ফ্ল্যাগ মিটিং এর মধ্যে দিয়ে ডাঙ্গি বিওপি দিয়ে ওই মৃতদেহ ভারতে পাঠানো হয়। বালুরঘাট থানার পুলিশ মৃতদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে ওই ছাত্রের মৃত্যুর জন্য তদন্ত চেয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করেছে তার বাবা। ওই মৃত্যুর পেছনে ওই ছাত্রের সঙ্গীদের ভূমিকারও তদন্ত করার আর্জি জানিয়েছেন তিনি। বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে পড়ুয়ার নিথর দেহ পেতে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনরা। জানা গেছে গত রবিবার বিকেলে বালুরঘাট আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই পড়ুয়া। তার নাম কৃতিমান বর্মন, বয়স 18, বাড়ি বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরে। তবে তারা দীর্ঘদিন ধরে উত্তমাশা এলাকায় ভাড়া বাড়িতে থাকে। গত দুদিন আত্রাই নদীর সর্বত্র খুঁজে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আত্রাই নদী পত্নীতলা থেকে তার দেহ উদ্ধার হয়। এই ছিল আজকে 13ই আগস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ